বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 2 এর গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আজকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের এবং 6 নম্বরের বড় প্রশ্ন কি কি করতে হবে তোমাদের পরীক্ষার জন্য সেই সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে এবছর সেমিস্টার 2 এর যে ক্লাস 11 এর পরীক্ষা হবে সেক্ষেত্রে বোর্ডের কোয়েশ্চেন হচ্ছে না, প্রতিটি স্কুল অর্থাৎ স্কুলের টিচাররা নিজেরা প্রশ্ন করবে। সুতরাং স্কুলের টিচাররা যে সমস্ত প্রশ্নকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে উল্লেখ করছেন সেই প্রশ্নগুলো তো করবেই, তার সাথে সাথে এই সাজেশনটি যদি তোমরা ফলো করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো স্কুল নির্বিশেষেই এই প্রশ্নগুলো তোমরা কমন পেতে চলেছো। রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। এবং তার আগে আমি একটু বলে দিই যে এই যে সমস্ত সাজেশন আমি দিচ্ছি এই সাজেশনগুলোর প্রশ্নগুলোর যারা উত্তর পেতে চাও অবশ্যই তার জন্য তোমাদের কিছু পেড করতে হবে। যদি তোমরা পেড পিডিএফ নোটস পেতে চাও তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকের যে প্রথম অধ্যায় আছে সেমিস্টার 2 এর রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায় তার প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে সেটি হলো আইনের সংজ্ঞা দাও এবং আইনের উৎস সম্পর্কে আলোচনা করো। আইনের সংজ্ঞা দাও এবং আইনের উৎস সম্পর্কে আলোচনা করো 2+6। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করো। এটারও নম্বর বিভাজন 2+4। এগুলো সবই হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। তোমরা জানো যে প্রথম অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু 6 নম্বরের প্রশ্ন পড়তে হবে। 6 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আছে, তাই আমি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে চলে আসছি, আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। পরবর্তী আমাদের 5 নম্বর প্রশ্ন, ন্যায় বলতে কি বোঝো? ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করো। এটার নম্বর দিয়েছি আমি 2+4। ন্যায় বলতে কি বোঝো? ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা দিয়ে আমি একটি প্রশ্ন রেখেছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, কাম্যও নয়। উদাহরণ সহ মন্তব্যটির যথার্থতা বিচার করো। অর্থাৎ এটাও কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ কতটা প্রয়োজনীয় বা ক্ষমতা স্বতন্ত্রীকরণের নেগেটিভিটি কি রয়েছে, নেতিবাচকতা কি রয়েছে বা বিপক্ষে যুক্তি সেগুলোই এখানে গুছিয়ে লিখতে হবে। একদম পক্ষে বিপক্ষে যুক্তি সেটা হচ্ছে এই যে প্রথম প্রশ্ন যেটা আছে এটা পক্ষে বিপক্ষে যুক্তি হলে সেটা একদম ক্লিয়ারলি পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি তোমরা লেখো। আর এই দ্বিতীয় যেটা আমি অথবা দিয়ে প্রশ্নটা লিখেছি সেখানে হচ্ছে যে তোমাদের এই একদম ডিরেক্টলি তোমরা পক্ষে বিপক্ষে যুক্তিটা না দিয়ে একটু সেটা বিস্তারিতভাবে নিজেদের মতো করে একটু আলোচনা করতে হবে। প্রশ্নের উত্তর দুটো একই হবে মোটামুটি। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 7 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি তোমরা অবশ্যই তৈরি করে রেখো এবং যারা পিডিএফ নোটস পেতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে 7টি প্রশ্নই আমি রেখেছি এবং দ্বিতীয় অধ্যায় চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সর্বোচ্চ 4 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে। তো দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম প্রশ্ন আমি রেখেছি দেখো, জাতীয় জনসমাজের ধারণা দাও। জাতীয় জনসমাজের ধারণা দাও। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, জাতীয় জনসমাজের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। জাতীয় জনসমাজের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্দেশ করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি দেখাও। এগুলো সব 4 নম্বরের প্রশ্ন। জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি দেখাও। পরবর্তী প্রশ্ন, জাতীয়তাবাদের বিপক্ষে 5টি যুক্তি দাও।
4টিও দিতে পারো তোমরা। জাতীয়তাবাদের বিপক্ষে 5টি যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও বা আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি বিশ্লেষণ করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি বিশ্লেষণ করো। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, নেশন সম্পর্কে রবীন্দ্রনাথের মতবাদ আলোচনা করো বা রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো। তৃতীয় অধ্যায়ে চলে আসছি। 2 নম্বরের অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলি যদি তোমরা করে যেতে পারো, যে কোনো স্কুল নির্বিশেষে, তোমরা অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তৃতীয় অধ্যায়, এখানে প্রতিটি প্রশ্নের মান 6। প্রথম প্রশ্ন, গণতন্ত্রের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। গণতন্ত্রের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। এ প্রসঙ্গে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি, যেখানে আমি ক্লাস 11-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এছাড়া ক্লাস 12-এরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা সেই সমস্ত ক্লাসগুলো এখনও দেখোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করে নাও, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। এছাড়া আমার যারা চ্যানেলে নতুন, তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলো না এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরবর্তী প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, গণতন্ত্রের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নের প্রতিটি প্রশ্নের মানই হচ্ছে 6। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কর্তৃত্ববাদ কাকে বলে? কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদ কাকে বলে? কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সর্বাত্মকবাদ কাকে বলে? এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কর্তৃত্ববাদের গুণ এবং ত্রুটিগুলি বিশ্লেষণ করো। কর্তৃত্ববাদের গুণ ও ত্রুটিগুলি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য লেখো। কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সর্বাত্মকবাদের গুণাবলী এবং ত্রুটিগুলি বিশ্লেষণ করো। সর্বাত্মকবাদের গুণাবলী ও ত্রুটিগুলি বিশ্লেষণ করো। পরবর্তী চতুর্থ অধ্যায়ে, এখানে প্রতিটি প্রশ্নের মান 6। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের ধারণাটি বিশ্লেষণ করো। গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের ধারণাটি বিশ্লেষণ করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান্ধীজির অছি সংক্রান্ত তত্ত্বটি বিশ্লেষণ করো। গান্ধীজির অছি সংক্রান্ত তত্ত্বটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণাটি আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণাটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্রের ধারণা বিশ্লেষণ করো। স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্রের ধারণা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। পঞ্চম অধ্যায়ে চলে আসছি। প্রতিটি প্রশ্নের মান এখানে 4। আমি ছোট প্রশ্নগুলো আনিনি, বড় প্রশ্নের ভিডিওই এনেছি। ছোট প্রশ্নের কিছু আলোচনা আগের ক্লাসে আমি দিয়েছিলাম। আমার পূর্ববর্তী যে সমস্ত ভিডিও আছে সেখানে আমি ছোট প্রশ্ন 2 নম্বরের প্রশ্নগুলো কিছু আলোচনা আমি নিয়ে এসেছিলাম। আপাতত আমি এই ভিডিওতে বড় প্রশ্নগুলোই আমি আলোচনা করেছি। দেখো, পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 4। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের পার্থক্য নির্দেশ করো। মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের পার্থক্য নির্দেশ করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে
লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। এর সাথেই বলে রাখি, আমার পরবর্তী ক্লাস 12-এর 3rd সেমিস্টার 4th সেমিস্টারের নতুন ব্যাচ শুরু হবে। যারা আমার অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও অথবা আমার কাছ থেকে যারা পিডিএফ নোটস কালেক্ট করতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করে নিও। অনলাইন ক্লাসে ভর্তি চলছে, আগাম ভর্তি চলছে, কারণ পরীক্ষার পরেই তোমাদের ক্লাস 12-এর জন্য, দ্বাদশ শ্রেণীর জন্য রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং এডুকেশনের ক্লাস শুরু হচ্ছে অনলাইন। আপাতত 5টি ব্যাচই রানিং আছে। তোমাদের জন্য আবার একটা নতুন ব্যাচ তৈরি হবে ক্লাস 12-এ। যারা অংশগ্রহণ করতে চাও বা আমার ব্যাচে যারা জয়েন করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও। পরবর্তী প্রশ্নে চলে আসছি, এটা 4 নম্বর হবে। ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারটি বিশ্লেষণ করো। ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত 19 নম্বর ধারাটি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লেখিত 19 নম্বর ধারাটি সম্পর্কে আলোচনা। 19 নম্বর ধারা মানে একটু ঘুরিয়ে দিয়েছি, স্বাধীনতার অধিকারটি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখানে 19 নম্বর ধারা হিসাবেও আসতে পারে প্রশ্নটা তোমাদের, তাই 19 নম্বর ধারাটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো। অধিকারটি সম্পর্কে বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের নির্দেশ সম্পর্কে টিকা লেখো। ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের নির্দেশ সম্পর্কে টিকা লেখো। এই প্রতিবিধানের অধিকার শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা সংবিধানের 32 নম্বর ধারা, প্রতিটি 3টি প্রশ্নই এক, অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার মানে সংবিধানের 32 নম্বর ধারাটি আলোচনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এখানে আমাদের যে 11টা মৌলিক কর্তব্য আছে সেগুলো ডিটেলস এখানে আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সংক্রান্ত যে কোনো 4টি নীতির উল্লেখ করো। ভারতীয় সংবিধানে বর্ণিত আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সংক্রান্ত যে কোনো 4টি নীতির উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির সাংবিধানিক গুরুত্ব বিশ্লেষণ করো। ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির সাংবিধানিক গুরুত্ব বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, সংবিধানে বর্ণিত 29 এবং 30 নম্বর ধারাটি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত 29 ও 30 নম্বর ধারাটি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে ধারা সেটার কথাই বলা হয়েছে। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক যে ধারাটি আছে, ধারাগুলি আছে, সে সম্পর্কে এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 6ষ্ঠ অধ্যায়ে চলে আসছি। 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ আমাদের একদম শেষ অধ্যায়। এখানে প্রতিটি প্রশ্নের মান 4। ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলীর মূল্যায়ন করো। ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলীর মূল্যায়ন করো। এখানে শুধু নির্বাচন কমিশনের কাজের মূল্যায়ন করতে হবে, একদম গঠন ক্ষমতা এত কিছু না, শুধু কার্যাবলীর মূল্যায়ন করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এফপিটিপি পদ্ধতি সম্পর্কে ধারণা দাও। এফপিটিপি পদ্ধতি সম্পর্কে ধারণা দাও। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের সুবিধাগুলি লেখো। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের সুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, সংখ্যাধিক্য ভোট পদ্ধতির অসুবিধাগুলি উল্লেখ করো। সংখ্যাধিক্য ভোট পদ্ধতির অসুবিধাগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, সমানুপাতিক প্রতিনিধিত্বের হেয়ার পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করো। সমানুপাতিক প্রতিনিধিত্বের হেয়ার পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করো। আমার ভিডিও তো প্রায় শেষের দিকেই। এ প্রসঙ্গে আরও একবার আমি বলে রাখছি, যারা আমার অনলাইন ক্লাসে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশনে অনলাইন ক্লাসে যারা জয়েন হতে চাও
তাদের জন্য নতুন ব্যাচ, আবারও একটি নতুন ব্যাচ তৈরি হচ্ছে। অবশ্যই তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমাদের 11-এর দ্বিতীয় সেমিস্টারের শেষেই আমাদের নতুন ব্যাচ আবার শুরু হচ্ছে এবং ক্লাস চালু হয়ে যাবে খুব দ্রুতই। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।